আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। ইবিএন গ্রুপের আয়োজনে অমর একুশে বইমেলা উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান অমর একুশে বইমেলা 2021 সঞ্চালনায় আছি আমি হালিমা খাতুন মিম, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগ। আমাদের সঙ্গে আছেন আজকে ইবির যার উজ্জ্বল নক্ষত্র। চলুন অনেক দুঃখিত, আমরা হয়তো মনে হয় বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম। হ্যাঁ, কারণ হ্যালো, আমরা কি শুরু করব আবার? চলুন পরিচিত হয়ে নিই আমাদের আজকের অনুষ্ঠানের অতিথিদের সঙ্গে। প্রথমেই আছেন ডক্টর মোহাম্মদ আবু রায়হান স্যার, অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়। আমাদের সঙ্গে আছেন ডক্টর বাকিবিল্লাহ বিকুল স্যার, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়। আরো আছেন ডক্টর চন্দন আনোয়ার স্যার, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এবং আছেন ডক্টর নিবারুন বিশ্বাস স্যার, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, কালুখালী সরকারি কলেজ, রাজবাড়ী। আমরা আলোচনার শুরুতেই চলে যেতে চাই ডক্টর আবু রায়হান স্যারের কাছে। স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ মিম, শুনতে পাচ্ছি, বলো। স্যার কেমন আছেন? ভালো, তুমি কেমন আছো? ভালো আছি। আমরা জানি এবারের বইমেলায় আপনার পঞ্চম বই সাগরিকা প্রকাশিত হয়েছে। এ বিষয়ে যদি পাঠক এবং দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। এছাড়া বইমেলায় আপনার আর কি কি বই পাওয়া যাবে সেগুলো যদি জানাতেন। ধন্যবাদ মিম, ধন্যবাদ দর্শকদের এবং যারা বিকুল, চন্দন, নবারুণ, সবাইকে ধন্যবাদ। আমার লেখালেখির তো একটা আকাঙ্ক্ষা ছিল ছোটবেলা থেকেই। তো আমাদের দেশে যা হয় আর কি, যে মানে পরিবার থেকেই সিরিয়াস বিষয়ের প্রতি ছেলে মেয়েদেরকে ধাবিত করা হয়। তো যার ফলে দীর্ঘদিন সেই আকাঙ্ক্ষাটা চাপা পড়েছিল এবং অনেক দিন পর আমি 2017 সালে প্রথম নোবেল বের করি এবং আমি উপলব্ধি করি যে লেখালেখিটা শুরু করা দরকার। তো এইবার আমি একটা ভিন্ন ধরনের বই বের করেছি, ছোট ছোট গল্পের বই। এর আগের বই আমার সাধারণত ছিল নোবেল, 2017, 18, 19 এবং 20। এই 4 বছরে আমি 4টি নোবেল লিখেছি এবং সেটা বইমেলায় এসছে। মোটামুটি বিক্রি হয়েছে, পাঠকরাও প্রশংসা করেছে। এইবার করোনার ভিতর আমি কিছু ছোট গল্প লিখলাম। দীর্ঘদিন ধরে ইচ্ছা ছিল যে আমি কিছু ছোট গল্প লিখি। অনেকগুলি প্লট আমার ভিতর ছিল, সবসময় মনে হচ্ছিল যে ভিতর থেকে একটা তাড়না অনুভব করছিলাম। তার ভিতর থেকে 10টি ছোট গল্প নিয়ে এইবারের বইটি বের করি, সাগরিকা। সাগরিকা প্রথম গল্পের নাম।
এখানে 10টি গল্পের ভিতর 5টি রোমান্টিক গল্প আছে, আর 5টি অন্যান্য সামাজিক পারিবারিক অবক্ষয় নিয়ে 5টি গল্প। এবং যেহেতু বইমেলাটা এবার আর ভালো হলো না, চললো না ওরকম উৎসব মুখর পরিবেশে, তো বইমেলা কেন্দ্রিক অভিজ্ঞতা আর হয়নি। আমি নিজেও বইমেলায় যাইনি, খুবই জীবন সংশয়ের ব্যাপার যেহেতু। তো বইমেলায় নামেই আছে বই, কিন্তু নিজেও যাইনি, আর দর্শকরাও খুব একটা যায়নি যারা আমার বই কিনে, তারা ব্যক্তিগতভাবে আমার কাছ থেকে কালেকশন করেছে। তো এই হলো আর কি এইবারের বই সম্বন্ধে আমার কথা। আর আগের বারের যে 4টা নোবেল ছিল, প্রথম 2টো নোবেল শেষ হয়ে গেছে, নাই। লাল কষ্ট নীল কষ্ট প্রথম নোবেল, আর দ্বিতীয় নোবেল হলো আমার সূর্য সেনা স্বপ্নভঙ্গ, ওটা হলো মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। তৃতীয় নোবেলের নাম হলো অবশেষে, ওটা আছে এখনো। আর চতুর্থ নোবেল হলো নিঃসঙ্গ ধ্রুবতারা, ওটাও আছে। আর এইবারের সাগরিকা তো আছেই। তো মূলত এই হলো আর কি আমার বই সংক্রান্ত যা খবরাখবর পাঠকদেরকে দিলাম। স্যার আপনার প্রথম উপন্যাস ছিল আহ, স্যার আপনার প্রথম উপন্যাস ছিল লাল নীল কষ্ট, সেটা প্রকাশিত হয়েছিল লাল নীল 2017 লাল সালের কষ্ট অমর একুশে লাল বইমেলায়। স্যার প্রথম উপন্যাসের দর্শক প্রতিক্রিয়া যদি আমাদেরকে একটু বলতেন সংক্ষেপে। আসলে বলতে কি, আমার তো এ যাবৎ 5টা বই বের হলো, কিন্তু খুশির খবর হলো বা দুঃখেরও খবর হলো, সাধারণত পরেরগুলি পপুলারিটি পায়, পরেরগুলি আর একটু ভালো হয়। আমার ক্ষেত্রে হয়েছে কি, প্রথমটাই বেশি পপুলার ছিল। প্রথমটা যারাই পড়েছে তারাই ভালো বলেছে, এবং এখনো অনেকে চায় যারা খবরাখবর জানে। তো প্রথম নভেলটাই আমার নিজেরও বেশি প্রিয়, এবং দর্শকদের কাছেও এখন পর্যন্ত প্রথমটাই বেশি প্রিয়, যতটুকু খবরাখবর পাই আর কি। আচ্ছা স্যার, আপনার লেখালেখির পেছনে অনুপ্রেরণা হিসেবে যদি কেউ থেকে থাকেন সে সম্পর্কে যদি একটু বলতেন। অনুপ্রেরণা বলতে আমার পরিবার বা আমার সারাউন্ডিং বন্ধু বান্ধব শিক্ষক এই পর্যায়ের কেউ নাই। অনুপ্রেরণা আমার ভিতর থেকে, নিজেই আমি অনুপ্রেরণা। তবে কয়েকজন সাহিত্যিকের লেখা পড়ে আমি ছোটবেলা থেকে অনুপ্রাণিত হয়েছি। তার মধ্যে মূল অনুপ্রেরণা আসলে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, এবং ওনার উপন্যাস আমার খুব একটা যে কাছে টেনেছে সেটা বলবো না। ছোট গল্পগুলি, ওনার ছোট গল্প যখন পড়েছি স্কুল লাইফে, কলেজ লাইফে, তখন আমি এত অনুপ্রাণিত হতাম যে জীবনকে এত ঘনিষ্ঠভাবে দেখা যায়, জীবনের কথা, প্রকৃতি, মানুষের সাথে যে সম্পর্ক এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায়, এত শৈল্পিকভাবে ভাষা দিয়ে, শব্দ দিয়ে। এইটা আমি মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পগুলি পড়েই মূলত অনুপ্রাণিত হই যে আমিও একদিন লিখবো, যদিও সেটা অনেক পরে শুরু করেছি। আরেকজন লেখক আমাকে খুব অনুপ্রাণিত করতো, তার লেখা বুদ্ধদেব বসু। কেন জানি ওনার লেখা খুব ভালো লাগতো আমার। ওনার ওনার সম্বন্ধে পড়াশোনাও করেছি আমি। ওনার ঢাকার সেই পুরোনা পল্টনের সেই নস্টালজিক তার যে জীবন কাহিনী, সেই 1928 সালের ঢাকা ইউনিভার্সিটিতে উনি যখন পড়তেন, তার আগের কলেজ লাইফ, এবং তার এই পুরো জীবনী, তার লেখা, তার লেখার ভাষা, ঘটনা, প্রকাশভঙ্গি আমাকে খুব অনুপ্রাণিত করতো। তাহলে আরো দুই একজন নাই তা না, কিন্তু এই দুইজনই মূলত আমার আইডিয়াল হিসেবে কাজ করে, যে কেউ সামনে থাকে। আর হাল আমলের হুমায়ুন আহমেদের বই আমি পড়ি এই কারণে যে ওনার লেখা মানুষ কেন এত পছন্দ করে, একটু গবেষকের দৃষ্টিতে আমি এটা পড়ি, বিভিন্ন বই পড়ি যে কি আছে এর ভিতর আসলে। আমি ঘটনাটা বিশ্লেষণ করার চেষ্টা করি। হ্যাঁ, ভাষা বা এর ভিতর কি আদৌ কি ওইরকম কিছু আছে, নাকি আহ মানে হাস্যরসাত্মক বা তরুণীদের যে চাহিদাগুলি সেগুলি আছে। হুমায়ুন আহমেদের বইগুলি মূলত আমার এই কারণেই পড়া হয় যে ভদ্রলোক এত পপুলারিটি পেলো, কারণটা কি, এটা খুঁজতে গিয়ে। তার বইও আমি অনেক পড়েছি। কিছু বই তার বেশ ভালোই লাগে আমার, প্রথম দীক্ষার বইগুলি,
শঙ্খনীল কারাগার, তারপর প্রথম বইটা নন্দিত নরকে, কোথাও কেউ নেই, এরকম কিছু বই আছে, বেশ মনে হয়েছে বেশ মুন্সিয়ানার পরিচয় আছে বইগুলিতে। আর অধিকাংশ বই আমার খুব একটা যে ভালো লাগছে তা না, কিন্তু আমি তবু পড়ি এই কারণে যে মানুষ কেন এত পছন্দ করে ওনার বই। এই মূলত এই হলো আমার আর কি অনুপ্রেরণার বিষয় যদি হয়, তো এই কয়েকজনকে বেশি পড়ি আর কি আমি। স্যার, আমরা জানি আপনি একজন জনপ্রিয় স্বনামধন্য অর্থনীতিবিদ এবং সেই সঙ্গে একজন জনপ্রিয় ঔপন্যাসিক। তো অর্থনীতির এই জটিল তত্ত্বের সঙ্গে দীর্ঘ সময় কাটানোর পরও লেখালেখির পেছনের স্বপ্নটা আসলে কি? লেখালেখিটা চালিয়ে যাওয়ার আরো ইচ্ছা, বা এটা নিয়ে এত ভাবা, সেই পেছনের স্বপ্নটা কি? একটা চাওয়া থাকে যে সবচেয়ে টপে থাকা দরকার, যে প্রত্যেক মানুষের যে কোনো বিষয়, টেবিলে যদি 10টা খাবার থাকে, মানুষ দেখবা বিশেষ একটা খাবারকে আগে নেয় বা পছন্দ করে। আমারও কিন্তু প্রায়োরিটি ছিল জীবনের এই সাহিত্য চর্চা করা, এবং আমি ইংরেজি সাহিত্যই পড়তে চেয়েছিলাম, এবং জাহাঙ্গীরনগরে আমি পরীক্ষাও দিয়েছিলাম, লিখিত পরীক্ষার টিকেও ছিলাম। তখন তো এরকম ডিজিটালাইজেশন ছিল না, তখন ওই রেজাল্ট দিয়ে 2 দিন পরেই ওদের মতো ভাইবা নিয়ে নিয়ে ফেলেছে, আমি একটা টের পাইনি, আর হয়নি আর কি। তো আমার মূল রুট ছিল আসলে সাহিত্যই, সাহিত্য পড়াবো, সাহিত্য লিখবো, সাহিত্য ভাববো, এটাই। কিন্তু তারপরে আমার এক মামা ঢাকা ইউনিভার্সিটি ইকোনমিক্সের প্রফেসর, উনি উনি বলছে যে আমার মামা কথায় আমি ইকোনমিক্স পড়লাম, তুমি আমার কথায় ইকোনমিক্স পড়ো, খুবই ভালো সাবজেক্ট, জীবনে অনেক কিছু পাবে। কিন্তু আসলে হয় কি, যত ভালো সাবজেক্টই হোক, তোমার ভিতর থেকে যদি একেবারে ওকে ভালো না বাসতে পারো 100%, ইকোনমিক্স খুবই হাইলি প্রসপেক্টিভ সাবজেক্ট, উন্নতি করার জন্য আমি বলবো টপ লেভেলের সাবজেক্ট। কিন্তু ওই যে এটা দোটানা, যে আমার মন পড়ে থাকে এক জায়গায় আর আমি কাজ করছি আরেক জায়গায়, এই ধরনের মানুষ আসলে কিছুই করতে পারে না আলটিমেটলি। হ্যাঁ, তো এটা এক ধরনের প্রতারণা নিজের সাথে। তো আমার দীর্ঘদিন পরে মনে হলো যে আমি ভালো ইকোনমিস্ট হতে পারলাম না, আবার আমার যে এত আবেগের জায়গা সাহিত্য, সেটাও আমি অবহেলায় নষ্ট করলাম। তারপর হঠাৎ করে একদিন আমার মনে হলো যে না, আর না, নো মোর, আমি এবার আমার আসল জায়গাটা একটু ডুবে থাকতে চাই। হ্যাঁ, ফলাফল কি আসবে সেটা চিন্তা করি না, আমার ভিতরে যে ভাবনা আছে, চিন্তা আছে, দর্শন আছে, আমার যে জীবন দৃষ্টি, সেটাকে আমি লিখে যেতে চাই। হ্যাঁ, তাতে হয়তো অল্প লোকই পড়বে, কিন্তু আমার সান্ত্বনা হলো যে আমি আমার সবচেয়ে ভালো লাগার কাজটা অনেক পরে হলেও শুরু করতে পেরেছিলাম, এবং একটা পর্যায়ে নিতে পেরেছিলাম। এবং স্বপ্নের কথা বললাম, আমি যদি সুস্থ থাকি, আমার ভিতরের যে ভাবনা চিন্তাগুলি আছে সেগুলি লিখে যাব, মানে লিখে যাব যদি বেঁচে থাকি। এবং আমার সবচেয়ে বেশি ফোকাস হবে এই সাহিত্য। এবং আমি ইকোনমিক্স পড়াই, ইকোনমিক্স গবেষণার জায়গাটা থেকে আমি চলে আসছি, এখন শুধু টিচিং এ আছি আমি, যেহেতু চাকরি করি। কিন্তু মূল ফোকাস বা চিন্তা ভাবনা এখন আমার এই লেখালেখি নিয়ে, আমি এনজয় করি, এবং বাকি জীবন হয়তো এখানেই কাটাবো। ধন্যবাদ। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং নিজের পছন্দের জায়গাটা এত সুন্দর করে আমাদের সামনে তুলে ধরার জন্য। আমরা অনুপ্রাণিত হব নিজেদের ভালো লাগার কাজকে সাথে নিয়ে জীবনে এগিয়ে যাওয়ার। স্যার, আমরা আবার আপনার সঙ্গে কথা বলবো। অনেক ধন্যবাদ। এবার চলে যাচ্ছি ডক্টর বাকিবিল্লাহ বিকু স্যারের কাছে। স্যার, কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন? জি স্যার। স্যার, আমরা জানি এবারের বইমেলায় আপনার আলো অন্ধকার যায় শিরোনামে একটি কবিতার বই, এবং কথা সাহিত্য ও কবিতা ভাবনার অন্তঃস্বর শিরোনামে একটি প্রবন্ধ গ্রন্থ শোভা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। এ বিষয়ে পাঠক এবং দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন, এবং এছাড়া আর কি কি বই সে সম্পর্কে যদি জানাতেন। ধন্যবাদ। অনুষ্ঠানের সঞ্চালক হালিমা খাতুন মিম আমার সঙ্গে আজকের এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন ইসলাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সুযোগ্য প্রফেসর, ঔপন্যাসিক ডক্টর রায়হান শরীফ।
একাদিক্রমে শিক্ষক এবং বড় ভাই রায়হান শরীফ। বহু স্মৃতি আছে রায়হান স্যারের সঙ্গে। রায়হান স্যারের সুবিধা হলো যে রায়হান স্যার মাঝে মাঝে ফোন দেন, ফোনে আমাদের সঙ্গে কথা বলে নেন এবং রায়হান স্যারের সঙ্গে মাঝে মাঝে আমার কথা হয়। আর চন্দন আনোয়ার অনুষ্ঠানে এখনো যোগ দেননি। চন্দন আনোয়ারও আমাদের ছোট ভাই। আমাকে শোনা যাচ্ছে? জি স্যার, শুনতে পাচ্ছি। আমাদের সঙ্গে আছেন অবারুণ বিশ্বাস, ইসলাম বিশ্ববিদ্যালয়ের আমাদের আর এক কৃতি ছাত্র, এখন সরকারি কলেজে অধ্যাপনার সঙ্গে যুক্ত রয়েছেন। তারও সম্প্রতি বই বের হয়েছে। সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাঁ, এটা ঠিক যে খুবই পৃথিবীর চরম দুঃসময়ে এবং এই ক্রান্তিকালে বই বের করাটা, বই প্রকাশ করাটা খুব কঠিন একটা কাজ। সেই জায়গায় বাংলাদেশের সুবিখ্যাত প্রকাশনী শোভা প্রকাশ থেকে আমার দুটি গ্রন্থ বেশ আগেই বের হয়েছে। না, এটা তো সত্য যে বই এখন পড়াই করার মতো পরিবেশ, আর মানুষের মেলায় গিয়ে বই কেনা, বই কিনে ঘরে ফেরার সেই দিন, বই নিয়ে আনন্দ করবার দিন কি আর এখন আছে? সেই কথাটা আমাদের আগে মনে রাখতে হবে যে আমরা এখন খুবই দুঃসময় পার করছি। আমাদের জীবনের সবচেয়ে বাজে সময়ে, এবং 1 বছর পেরিয়ে গেছে করোনা মহামারী, তারপর আমরা আবার নতুন বছরে করোনা পা দিয়েছে। তার মানে করোনা দীর্ঘায়িত হবে, মানুষের জীবন আরো কষ্টের মধ্যে পড়বে। দুটি গ্রন্থের মধ্যে কবিতা গ্রন্থের বা কাব্যগ্রন্থের কথা প্রথম যেহেতু আপনি বলেছেন, সেই বিষয়ে আগে আমি বলে নিই। কবিতা এটি আমার ৮ম কাব্যগ্রন্থ। আসলে আমি মূলত কবি নই, আমি মূলত প্রাবন্ধিক। কবিতা হলো আমার প্রেম, কবিতা আমার বাড়তি ভালোবাসার জায়গা। আমি কবি পরিচয়ে আসলে সুবিখ্যাত নই। কবিতা আমি চর্চা করি আমার প্রেমের জায়গা থেকে, কবিতার প্রতি ভালোবাসার জায়গা থেকে। আমি মূলত প্রাবন্ধিক, কলামিস্ট। আলো অন্ধকারে যায়, আলো কখন অন্ধকারে যায়, এই প্রশ্ন যদি আমরা করি তখন আমরা উত্তর এই কাব্যগ্রন্থের মধ্যে পেয়ে যাব। মূলত এই যে পৃথিবীর চরম দুঃসময়, এবং শুধু কি দুঃসময়, অবক্ষয় বটে। সন্তান মাকে ফেলে চলে যাচ্ছে দূরে, প্রিয়তমা সহধর্মিণী করোনায় আক্রান্ত, তাকে ফেলে রেখে যাচ্ছে পথে। সন্তানকে, স্ত্রীকে, মাকে, একে অপরকে আমরা অবহেলা করছি। এই যে দহন, এই যে যন্ত্রণা, এই যে অবসাদ, এই যে ক্লান্তি, এই যে পৃথিবীর চরম অবক্ষয়, সেটি আসলে আলো অন্ধকারে যায় কাব্যগ্রন্থের মূল বিষয়। তার মানে এক কথায় আমি যেটা বলতে পারি সেটা হলো, করোনার মূল যে ভাবনা, সেটি আলো অন্ধকারে যায় কাব্যগ্রন্থের ভেতরে উঠে আসবে। আমরা জানি যে পৃথিবীর বড় বড় মহামারী নিয়ে বড় বড় সাহিত্য রচিত হয়েছে। বড় উদাহরণ দেওয়া যাবে। আমি পৃথিবীর বিশ্ব সাহিত্যের উদাহরণ বাদ দিয়েও যদি শরৎচন্দ্রের কথা বলি, তার সাহিত্যে মহামারীর প্রসঙ্গ আছে। আমাদের শরৎচন্দ্র। যদি আলবার্ট ক্যামুর কথা বলি, তাহলে ক্যামুর প্লেগ, বিখ্যাত উপন্যাস প্লেগ নিয়ে, মহামারী নিয়ে। তো সুতরাং মহামারী নিয়ে আমাদের এটিকে, এই করোনা বা কোভিড-19, এটিকে অস্বীকার করবার মতো আর কিছু নেই। সুতরাং আমরা যারা সাহিত্য চর্চা করছি, আমরা যারা সাহিত্য ভেতরে আছি, তারা তাদের জায়গাটা রেখে যাক। তারা তাদের যে দায়িত্ব, তাদের যে সময়, সেই সময়টাকে তারা ধরে রাখুক।
সুতরাং আলো অন্ধকারে যায় হলো করোনার সময়, এবং তার যে মূল বিষয় সেটা আমি বলেছি যে অবক্ষয়, চরম অবক্ষয় আছে। আর আমার প্রকাশিত বহু প্রবন্ধ গ্রন্থের ভিতরে এবারে যে প্রবন্ধ গ্রন্থ বেশ বড় আকারের গ্রন্থ বের হয়েছে, সেটি আমি মনে করব নানাভাবে নানা দিক দিয়েই অনন্য। তার মূল যে বিষয় সেটি হলো যে বেশ কিছু নতুন লেখক তারা আমার প্রবন্ধ গ্রন্থের মধ্যে উঠে এসেছেন। আমি যাদের নিয়ে আলোচনা কম হয়েছে, আমি যদি রাজিয়া খানের কথা বলি, আমি যদি রিজিয়া রহমানের কথা বলি, আমি যদি শহীদ কাদরির কথা বলি, আমি যদি শামসুর রহমানের অক্টোপাস উপন্যাস বা শামসুর রহমানের উপন্যাস নিয়ে আলোচনা আমরা খুব বেশি দেখি না, সেই আলোচনা আমি জাস্ট উদাহরণ দিলাম, কথা বেশি হচ্ছে, আমি জানি যে সময় সংক্ষেপ করতে হবে। তাহলে এই প্রবন্ধ গ্রন্থের ভেতরে এইসব লেখকের পাশাপাশি নানা নতুন লেখক যাদের নিয়ে কখনো আলোচনা হয়নি, যারা সামনে আসেননি, তাদেরকে নিয়ে আসার প্রাণান্তকার প্রচেষ্টা চলেছে। এই হলো আমার প্রবন্ধ গ্রন্থের বিষয়। আমি প্রবন্ধ গ্রন্থ নিয়ে খুবই আশাবাদী, কিন্তু আমার দুঃখ হলো করোনার কারণে বই বিক্রির সংকট দেখা দিয়েছে। ধন্যবাদ স্যার, আপনার বইয়ের বিষয়বস্তু ভাবনা খুবই চমৎকার লেগেছে। আশা করি পাঠকরা উৎসাহিত হবেন এবং আমরা অনেক ভালো কিছু শিখতে পারবো আপনার পাঠ্য কবিতা এবং প্রবন্ধ থেকে। স্যার, আপনি প্রাবন্ধিক হলেও কবিতা যেহেতু আপনার প্রেম এবং ভালো লাগার জায়গা, আপনি প্রচুর কবিতা লিখে থাকেন। তো কবিতা নিয়ে মানুষ একটু রসাত্মক ভাবেই বলে থাকে যে দেশে কবি কাকের থেকে কবির সংখ্যা বেশি। এছাড়া আমরা ফেসবুক এবং সোশ্যাল মিডিয়াতেও দেখি যে মানুষ বিভিন্ন আবেগঘন মুহূর্ত তুলে ধরতে কবিতার লাইন ব্যবহার করে। তো মানুষের এই যে কবিতার প্রতি ভালো লাগা, ভালোবাসা, এই বিষয়টি নিয়ে আপনার মতামত কেমন? খুবই দারুণ প্রশ্ন। আমি রাহেন স্যার এবং আমার প্রিয় নবারুণের দৃষ্টি আকর্ষণ করছি। চন্দন থাকলে খুব ভালো হতো, আসলে চন্দন কথাগুলো শুনতে পেল না। চন্দন এগুলো আসলে আমরা এই যে শেয়ার করা, সেটা চন্দনের উপস্থিতিটা খুব জরুরি ছিল। বিষয় হলো, আমি একেবারে সোজা সাপটা বলি যে হ্যাঁ, কাকের চেয়ে কবি যদি বেশি হয়, তাহলে আমরা কথায় কথায় কবিতার কোটেশন কেন ব্যবহার করি? আমি যুক্তি উপস্থাপন করি, একটু সময় নিব আমি। যেহেতু কবিতাকে আসলে বহু ক্ষেত্রে ছোট করে দেখা হচ্ছে, এবং আমি কিন্তু বলেছি যে আমি আসলে কবি পরিচয়ে সুবিখ্যাত নই, আমি একেবারে আপাদমস্তক প্রাবন্ধিক, এবং রায়হান স্যার সেটা জানেন, নবারুণও সেটা জানেন, আমার চন্দন আনোয়ারও সেটা জানেন। কিন্তু কবিতা তাই যদি হয়, তাহলে কথায় কথায় কবিতার কোটেশন, প্রেমের কথা বলতে গেলে কবিতার কথা, আমরা যখন ভালোবাসার কথা বলতে যাচ্ছি তখন আমাদের কবিতার কথা, যখন আমরা রাজনৈতিক বক্তব্য দিতে যাচ্ছি তখন তো ঠিকই আমরা কবিতার কথা বলছি, যখন আমরা বিভিন্ন জায়গাতে আমাদের বক্তব্য উপস্থাপন করছি, যখন আমরা কোনো বিদায় দিচ্ছি, যখন কাউকে বরণ করে নিচ্ছি, যখন আমাদের কোনো নবীন বরণ হচ্ছে, তখন কেন আমরা কবিতাকে সবার আগে নিয়ে আসি? কেন আবৃত্তিকে কেন আমরা সবার আগে নিয়ে আসি? এটা হলো যে সোজা সাপটা কথা হলো যে আসলে কবিতা অত সহজ নয়। কবিতা চর্চাটা সবচেয়ে কঠিন একটা বিষয়। সবাই তো আসলে কবি নয়। জীবনানন্দ দাশ আমার প্রিয় কবি, তিনি বলেছেন যে কেউ কেউ কবি, সকলেই কিন্তু কবি নয়। তা একবার কবিতা যারা লিখছেন, না তাই বলে কবিতা কেউ লিখবেন না সেটা তো বলা যাবে না। যারা লিখছেন তাদেরকে তো আমরা নিষেধ করতে পারি না। যারা লিখছেন তারা ভালো কাজই করছেন, সমস্যা কি? আমাদের অর্থনীতিবিদ ডক্টর রায়হান শরীফ, তার তো অর্থনীতি নিয়ে কাজ করার কথা, প্রফেসর শরীফ স্যারের। তাহলে শরীফ স্যার কিন্তু সাহিত্য চর্চায় চলে এসেছেন, এবং আমি শুরুতেই বলেছি যে শরীফ স্যার বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে আমাদের সঙ্গে তার আলাপ আলোচনা হয়। তাহলে সাহিত্যের প্রতি ভালো লাগা, শরীফ স্যার উপন্যাস নিয়ে কাজ করছেন, সম্প্রতি তিনি ছোট গল্প নিয়ে কাজ করছেন। এমনও তো হতে পারে যে কবিতা একদিন ফিরতে পারেন। আমার কথা হলো যে না, কবিতা এখন পর্যন্ত বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয়তম শাখা, এবং কবিতাকে কখনোই কোনো সময় অস্বীকার করা যাবে না, এবং বাংলা সাহিত্য থেকে কবিতাকে কখনোই পিছনে ফেলে দেওয়া যাবে না। আমি নিশ্চিত
যে এখনো পর্যন্ত বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয়তম শাখা হচ্ছে কবিতা। একে তুচ্ছ করে দেখবার বা ছোট করে দেখবার কোনো সুযোগ নেই। ধন্যবাদ স্যার, খুবই ভালো লাগলো, খুবই চমৎকার আপনার বিশ্লেষণ। স্যার, আমরা অত্যন্ত আনন্দিত যে আপনি অবিনাশী রবীন্দ্রনাথ প্রবন্ধ গ্রন্থ রচনার জন্য সাহিত্য দিগন্ত পুরস্কার 2020 লাভ করেছেন। রবীন্দ্র চর্চা এবং পুরস্কার প্রাপ্তি বিষয়ে যদি আপনার অনুভূতি একটু শেয়ার করতেন। আসলে অনুভূতি আমার, এটা তো আসলে প্রথম পুরস্কার নয়। আমি সাহিত্য চর্চায় এটি আমার তৃতীয় পুরস্কার। এর আগে আমি বাঙালির কণ্ঠ 2018 পেয়েছি। আর কবিতা চর্চার জন্য আমি বিখ্যাত কবি ওমর আলী পুরস্কার পেয়েছি আমি এর আগে। এটি তৃতীয় পুরস্কার। অনুভূতি তো অসাধারণ। এগুলো তো আসলে অনুভূতির চেয়েও সবচেয়ে বড় কথা দায়িত্ব, যেটা যে আপনি আমাকে পুরস্কার দিচ্ছে একটা সংস্থা বা বাংলাদেশের জাতীয় সংস্থাগুলো পুরস্কার প্রদান করছে। তা পুরস্কার পাওয়ার অর্থ কিন্তু আপনার এত গদগদ হয়ে বা খুশি হয়ে আপনি হারিয়ে যাবেন, আপনি তলিয়ে যাবেন বা আপনি চুপ হয়ে যাবেন, এটা না। পুরস্কার পাওয়ারও কিন্তু যন্ত্রণাও আছে। পুরস্কার পাওয়ার অর্থ হলো আপনার কর্মযোগ্যকে আরো বাড়িয়ে তোলা, আপনার কর্ম সুবিস্তৃত করা, আপনার কর্মপন্থা নতুন নতুন কাজকে আরো সামনের দিকে এগিয়ে নেওয়া যায় এবং সেই চর্চায় অব্যাহতভাবে থাকা। পুরস্কার পেলেই আপনি আপনার কর্ম শেষ হয়ে গেল? পুরস্কার পাওয়ার মানে হলো যে আপনার কর্মপন্থাকে, আপনার কাজকে আরো বৃদ্ধি করতে হবে, আপনার সামনের দিন আরো ভালো ভালো কাজের মধ্যে আপনাকে নিবৃত্ত থাকতে হবে। এটা হলো পুরস্কার। আর হ্যাঁ, এটা তো ঠিক যে রবীন্দ্রনাথের উপরে আমাদের সাহিত্যের গুরু, মহাগুরু, তার উপরে কাজ করে পুরস্কার পাওয়াটা একটু অন্যরকম ব্যাপার আছে। আমি রবীন্দ্রনাথের উপরে আমার দ্বিতীয় কাজ সামনে আসছে, তো এটা আমার ভালো লাগা তো আছেই। আমি একটু খুশি হয়েছি এবং যে সংস্থা আমাকে পুরস্কার প্রদান করেছেন আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। স্যার, আপনাকে আবারও অভিনন্দন জানাই। আপনি সামনে আরো আরো ভালো লেখেন। আমরা আশা করব আপনার এই দায়িত্ব কর্তব্যের মাধ্যমেই আপনার সামনের সময়টা আরো ভালো কাটবে এবং আমরা আপনাকে নিয়ে আরো গর্ববোধ করতে পারবো। স্যার, অসংখ্য ধন্যবাদ। এবার ধন্যবাদ। চলে যাচ্ছি স্যার ধন্যবাদ ডক্টর সবাইকে। নবারুণ বিশ্বাস স্যারের সঙ্গে কথা বলতে। স্যার, শুনতে পাচ্ছেন? স্যার, কেমন আছেন আপনি? হ্যাঁ, আমি ভালো আছি। আকশীয় বিঙ্কন শিরোনামে আপনার একটি প্রবন্ধ গ্রন্থ প্রকাশিত হয়েছে। বইটিতে কি আছে যদি আমাদেরকে একটু জানাতেন, কি বিষয়ে? ধন্যবাদ হালিমা। আজকে অনুষ্ঠানে ডক্টর রায়হান কবির স্যার আছেন আমার পরম শ্রদ্ধেয় বাকিবুল্লাহ বিপুল স্যার, ডক্টর আবু রায়হান এবং চন্দন আনোয়ার। যদিও চন্দন আনোয়ার স্যার এখনো যোগদান করেননি, আমরা তাকে পাচ্ছি না। তো অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠেছে অনেকটাই। সেটাতে রায়হান স্যার এবং বাকিবুল্লাহ বিপুল স্যারের অনেকগুলো কথা আমার খুব ভালো লেগেছে। কিছুক্ষণ আগে বাকিবুল্লাহ স্যার বিপুল স্যার যে কবিতা সম্পর্কে যে কথাগুলো বললেন সেটা আমার কাছে খুব প্রাণবন্ত লেগেছে। তো এবার আমার বই সম্পর্কে আমি একটু বলি। এবার বিশ্ব সাহিত্য ভবন থেকে আমার একটি বই প্রকাশ হয়েছে, বাংলাদেশের প্রবন্ধের মার্কসীয় বীক্ষণ। স্যার, আপনাকে শুনতে একটু সমস্যা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে কথাটা খুব অস্পষ্ট ভাবে আমরা শুনতে পাচ্ছি। স্যার, শোনা যাচ্ছে? স্যার, খুবই অস্পষ্ট ভাবে শুনতে পাচ্ছি। তাহলে মাইক্রোফোন ছাড়া যদি আপনি কথা বলতেন। এখন কি শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছেন? স্যার, এখন কি শুনতে শুনতে পাচ্ছি, কিন্তু পাচ্ছেন? এখনো সাউন্ড হচ্ছে। আপনার সমস্যাটা রয়ে গেছে, তাই না? জি স্যার। বলবো এখন কি শোনা যাচ্ছে? স্যার, কথা শুনতে পাচ্ছি কিন্তু তার সাথে একটা সাউন্ড হচ্ছে। স্যার, আপনি হেডফোন ছাড়া যদি কথা বলেন তাহলে হয়তো বা পরিষ্কার শুনতে পাবো।
হ্যাঁ, আমি হেডফোন বাদ রেখেছি এখন, হেডফোন আমার নেই কানতে। এখন কি শোনা যাচ্ছে? স্যার আপনি যদি এখনো সাউন্ডটা শুনতে পাই না। এখন কি শোনা যায়? স্যার স্যার শুনতে পাচ্ছি, কিন্তু শব্দ হচ্ছে। কি কারণে শব্দ হচ্ছে বুঝতে পারছি না আমি। স্যার ফ্যান অফ করলে কি সাউন্ডটা পরিষ্কার ফ্যান অফ করে দেবো? এখন শোনা যায়? জি স্যার আপনি বলুন। এখন শোনা, এখন স্পষ্ট হচ্ছে কথা? জি স্যার এখনো সমস্যা হচ্ছে। স্যার আপনি চালিয়ে যান। এটা আচ্ছা, আজকে এবার এবার বইমেলাতে বিশ্ব সাহিত্য ভবন থেকে আমার একটি বই বের হয়েছে, বাংলাদেশের প্রবন্ধে মার্ক্সীয় বীক্ষণ। এই বইটি এবার আমি আমার পিএইচডি থিসিস ছিল, সেটি আমি তাহলে হয়তো আরেকটু পরিষ্কার শুনতে পাবো। হেডফোন সংযুক্ত করে হেডফোন সংযুক্ত করে বলুন। এবার কি শোনা যাচ্ছে? জি স্যার শুনতে পাচ্ছি, আপনি বলেন, চালিয়ে যান। হ্যাঁ, তো এবার আমার যে বইটি প্রকাশ হয়েছে, বাংলাদেশের প্রবন্ধে মার্ক্সীয় বীক্ষণ, এই বইটি বিশ্ব সাহিত্য ভবন থেকে এবার প্রকাশ হয়েছে। তো এর আগেও আমার একটি বই প্রকাশ হয়েছিল, আব্দুল হকের প্রবন্ধ সমাজ ও রাজনীতি। এটা আমার প্রবন্ধেরই বই। 2012 সালে বিশ্ব সাহিত্য ভবন থেকে বইটি আমার প্রকাশ হয়। এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে মূল সমালোচনা গ্রন্থ হিসাবে এটি পড়ানো হচ্ছে, এবং এজন্য আমি নিজেকে কৃতজ্ঞ মনে করি। যখন আমি বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন বাংলাদেশে প্রবন্ধের উপরে তেমন ভালো সমালোচনা গ্রন্থ পাওয়া যায়নি। তো সেখান থেকে আমি প্রবন্ধের উপর আমার ঝোঁকটা একটু বেশি ছিল। আমি প্রবন্ধ নিয়ে কাজ করতে চেয়েছি। আমার বিশ্ববিদ্যালয়ে আমার শিক্ষকরা ছিলেন, তারা আমাকে উৎসাহ প্রদান করেছিলেন যে তুমি প্রবন্ধ নিয়ে একসময় কাজ করবা। তো সেই ধারাবাহিকতায় আমি প্রথমে এমফিল করার সময় আমি প্রবন্ধ নিয়ে কাজ করি আব্দুল হকের উপরে। তো আব্দুল হক বাংলা একাডেমি যখন বাংলা উন্নয়ন বোর্ড ছিল তখন উনি ছিলেন তার পরিচালক। তখন বাংলাদেশের যে যে কয়েকজন শ্রেষ্ঠ এবং খ্যাতনামা প্রাবন্ধিক আছে তার মধ্যে আব্দুল হক একজন। তো আমি আব্দুল হক দিয়ে আমার এমফিল আমি শেষ করি, এবং সেটা পরবর্তীতে বই আকারে আমার বের হয়, এবং সেটা এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সমালোচনা গ্রন্থ হিসেবে পড়ানো হচ্ছে। তো এবার আমি মার্ক্সবাদ নিয়ে লিখেছি। বাংলাদেশে যারা শ্রেষ্ঠ প্রাবন্ধিক আছেন, যেমন রনিল দাশগুপ্ত, সর্দার ফজলুল করিম, বদরুদ্দিন উমর, বোরহানুদ্দিন খান জাহাঙ্গীর, আব্দুল হক, আবুল কাশেম ফজলুল হক, যতীন সরকার, সাইদুর রহমান, সিরাজুল ইসলাম চৌধুরী এবং আহমদ শফা, এই যে খ্যাতনামা প্রাবন্ধিক বাংলাদেশে আছেন, এদের প্রাবন্ধ নিয়ে প্রবন্ধ নিয়ে পর্যন্ত বাংলাদেশে কোনো কাজ হয়নি, কোনো লেখালেখি হয়নি। কিন্তু দেখা গেছে এই বড় প্রাবন্ধিক গুলো, অধিকাংশ বড় প্রাবন্ধিক গুলোই মার্ক্সবাদের উপরে তারা বিশেষ করে ঝুঁকেছেন। কিন্তু মার্ক্সবাদের পিছনে কেন ঝুঁকলেন সেটি কিন্তু প্রকাশ এর আগে হয়নি। সেটা আমি প্রকাশ করার চেষ্টা করেছি, এবং বাংলাদেশে প্রথম এই গবেষণাটা আমি প্রথম করেছি। এবং আমার পরম শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর রুজিকুল ইসলাম
স্যার আমাকে উৎসাহ প্রদান করেছিলেন যে এই বিষয়ে কাজ করার জন্য। তো আমি সেটা করতে সচেষ্ট হয়েছি। তো আমি যে কথাটা বলতে চাই যে প্রবন্ধ বলতে সমস্ত জ্ঞানের সারোচ্চার। এটা মানুষ পড়তে চায় না। পরপর কেন? মানুষের জ্ঞান যদি একটি নির্দিষ্ট সীমায় না পৌঁছায় তাহলে সে প্রবন্ধ পড়তে চায় না বা প্রবন্ধ সে লিখতেও চায় না বা এরকম সে আগ্রহ প্রকাশ করে না। যেমন যতটা আগ্রহ প্রকাশ করে কবিতায় কিংবা উপন্যাসে, যদিও কবিতাটা অনেক কঠিন। কবিতা দেশকাল, রাষ্ট্র, তার সমাজ, রাজনীতি সব সম্পর্কে বলে। আমি কবিতাকে সবার শীর্ষে স্থান দিই। যেমন বাকিবিল্লাহ স্যার যে কথা বলে গেছেন সেখানে আমি আর বলতে চাই না। উপন্যাস সবার কাছে প্রিয়, এখানে দেশকাল, সমাজ, রাজনীতি সবকিছু রয়েছে, কিন্তু সবকিছুকে বিশ্লেষণ করে একটি জ্ঞানের সর্বোচ্চ চূড়ায় পৌঁছানোর জন্য যেটা দরকার সেটা হচ্ছে প্রবন্ধ। আমি সেই প্রবন্ধ নিয়ে কাজ করার চেষ্টা করেছি। তো এবার আমি সেই কাজটি আমি করতে পেরেছি। তো এবার বই আকারে বের হয়েছে। আমি প্রত্যাশা করি যে বাংলাদেশের সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক, ছাত্র এবং আমার যারা শুভানুধ্যায়ী আছেন তারা এই বই থেকে অনেক উপকৃত হবেন, এটা আমি তাদের কাছে প্রত্যাশা রাখি। নিশ্চয়ই স্যার, অবশ্যই আমরা শুভকামনা রইল আপনার বইয়ের জন্য। আশা করছি আমরা সবাই নতুন বই থেকে অনেক কিছু জানতে পারবো। স্যার, আবার আপনার সঙ্গে কথা বলবো। সাউন্ড সমস্যাটা একটু বেশি হয়ে গেছে, আশা করছি পরে আবার আপনাকে আমরা শুনতে পাবো। ধন্যবাদ স্যার। চলে যাচ্ছি ডক্টর চন্দন আনোয়ার স্যারের কাছে। স্যার যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, কিন্তু শব্দগুলা কেমন ভাঙা ভাঙা হচ্ছে। আমাকে শুনতে পারছো? হ্যালো, জি স্যার। জি আমাকে স্যার, শোনা আপনাকে যাচ্ছে? স্পষ্ট শুনতে পাচ্ছি। জি স্যার, স্পষ্ট শুনতে পাচ্ছি। স্যার, আপনি ভালো আছেন? আমার শোনাটা না। হ্যাঁ, আমি ভালো আছি। আমার কথা শোনা যাচ্ছে স্পষ্ট না? জি স্যার, একদম পরিষ্কার শুনতে পাচ্ছি, কোনো হ্যালো, সমস্যা হচ্ছে না। জি স্যার, আপনাকে শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। স্যার, কবি প্রকাশনী থেকে হ্যাঁ, এবার শুনতে আপনার পাচ্ছি, এখন অমর শুনতে একুশে পাচ্ছি। বইমেলায় 3টি বই প্রকাশিত হয়েছে। চন্দন আনোয়ারের বিশেষ 50, আধার রাজ গোখরা এবং মাহমুদুল হকের মানস ও সৃষ্টি অবলোকন। এই 3টি বইয়ের বিষয়বস্তু যদি আমাদেরকে একটু তুলে ধরতেন। আসলে আমার কবি প্রকাশনী থেকে 2টি বই বেরিয়েছে। আধার ও রাজগোখরা নামে আমার গল্প গ্রন্থ, মৌলিক গল্প গ্রন্থ। আর মাহমুদুল হকের মানস ও সৃষ্টি অবলোকন যেটি। আর বিশেষ 50 যে বইটি, সেই বইটি বের হয়েছে এই বিশ্ব সাহিত্য ভবন প্রকাশনী থেকে। তার আগে আমাদের এখানে উপস্থিত আমার শ্রদ্ধেয় বড় ভাই ডক্টর বাকিবুল্লাহ বিকুল, আমারও যারা আছেন সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। এবং যারা শুনছে তারা সকলেই আমাদের ইবি পরিবারের সদস্য, এবং তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা রইল। এবং এই ধরনের অনুষ্ঠানে আসা অর্থ হলো আমার সেই আবার 18 বছর বয়সে ফিরে যাওয়া। আমার সেই ক্যাম্পাসের দিনগুলো, যে সময়টা আমি দাবড়ে বেড়াতাম ক্যাম্পাসে, সেই দুরন্ত দিনগুলি ফিরে যাওয়া। এই ফিরে যাওয়ার এই মুহূর্তের মধ্যে আবেগ আপ্লুত হই, স্মৃতিকাতর হই এবং নিজেকে আবার নতুন ভাবে আবিষ্কার করি। এবং ইসলাম বিশ্ববিদ্যালয় সংক্রান্ত যে কোনো বিষয়ের সাথে যখনই আমি কথা বলি, যখনই জড়িয়ে যাই, তখন কিন্তু আমি এই সময়ের আমি কথা বলি না। আমার সে আজ থেকে 20 বছর 22 বছর আগে যে ক্যাম্পাসের জীবন ছিল, সে জীবনই আমার সামনে এসে দাঁড়ায়। এই মুহূর্তে তাই যে 175 একর জমির ভিতরে আমাদের যে বিচরণ ছিল, আমার সেই যে তারুণ্যের দিনগুলা ছিল, সেই যে স্বপ্নভীষ্ট সময়গুলা ছিল, সেই যে বন্ধু মহল ছিল, সেই যে সংসার, জীবন, চাকরি, চতুর্দিক থেকে জড়িয়ে ধরা যে জালবন্দি জীবন, সে জীবনের বাইরে যে একটি উচ্ছল প্রাণ চাঞ্চল্যের জীবন ছিল, সেই জীবনই মূলত সামনে এসে দাঁড়িয়েছে। সেই জীবনকে খুব বেশি মিস করি যে সময় এই ধরনের প্রোগ্রাম গুলাতে আসে। যাক, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা। আসলে যেহেতু লেখালেখি করছি, প্রায় 2 দশকের অধিক কাল ধরে লিখছি এবং বেশ কিছু গ্রন্থ বেরিয়েছে। বেরোতে হয় আসলে, গ্রন্থ কেন বের করি, কেন বের হয়, এই জিজ্ঞাসাগুলো অনেক সময় হয়, উঠে আসে। কিন্তু আর কি একটা সময় মনে হয় যে একজন কৃষক যখন প্রচুর শ্রম এবং সাধনা দিয়ে তার ফসলটি উৎপাদন করে, উৎপাদন করার পরে তার ফসলটির বিক্রি বা বিপণন বা বাজারজাত করার দায়িত্ব শেষ পর্যন্ত কৃষকের থাকে না?
এটা অন্য অন্য কোম্পানি বা বিভিন্ন মাল্টিমিডিয়া এজেন্সি গুলাতে নেই। এই লেখালেখি তো তাই, যখন একজন লেখক লেখেন তখন একটা সময় এই লেখাগুলিকে বই গ্রন্থবদ্ধ করে প্রকাশক সেটিকে প্রকাশ করে, সেই হিসাবে বইগুলা প্রকাশিত হয়। তা আমি যে আমার যে ৩ টি বই এবার বেরিয়েছে, সে বই সম্পর্কে তো সাধারণত এখন একটা সুলভ মানে বিষয় হয়েছে যে Facebook এ প্রচ্ছদ দিয়ে দিলেই অনেক বন্ধু-বান্ধব জানতে পারে। তাই Facebook টাকে আমি অনেক সময় আমার বইয়ের প্রচ্ছদগুলা দেই, বা নতুন বইয়ের যে বিষয়গুলা দেই, সে বিষয়গুলা দেই আরকি। এছাড়া সাধারণত বই সম্পর্কিত বিষয়গুলাতে সাধারণত এড়িয়ে যাই। কারণ হলো যে বই প্রকাশ হলে অনেকটা লেখকের অবস্থা হয় নতুন বরের মতো। যে বর যেমন বিয়ের অনুষ্ঠানে গিয়ে তার আর কিছু বলার নেই। কারণ সে তো বিয়ে করতেই এসেছে, জেনে শুনে এসেছে। সুতরাং তার এখন জবাই বা বলিদান পর্ব আরকি। সেরকম একটা পজিশন তৈরি হয় লেখকের। যে বই যখন প্রকাশিত হয়ে যায়, লেখক যে কত অসহায় একটি মানুষ, সেটি আর কিছু বলার থাকে না। কারণ আমার যতটুকু ক্ষমতা ছিল, আমার যতটুকু সামর্থ্য ছিল, আমার যতটুকু শক্তি ছিল, সবটুকু কিন্তু বইটি প্রকাশে রাখে। বইটির আমার যে সত্য বা আমার যে অনারশিপ, আমার যে অধিকার বোধ, সেটিও কিন্তু প্রকাশের আগ পর্যন্ত। যেই মুহূর্তে প্রকাশিত হয়, যেমন যেমন যে মুহূর্তে সন্তানকে বিয়ে দেওয়ার পরে যেমন অন্যের মেয়ে হোক, ছেলে হোক, বাবা-মার যেমন অধিকার খর্বিত হয়ে যায় অনেকাংশে, তেমন তো হয়ে যায়। বইটা কেন যেন আমার আর থাকে না। প্রকাশকের হয়ে যায়। সকলের হয়ে যায়। সে বইয়ের দিক তাকিয়ে নিজেকে কখনো, কখনো শত্রু মনে হয়। এর দিক তাকাচ্ছি কেন আমি? সে তো আর আমার নেই। বহু মানুষের কাছে চলে গিয়েছে। এ কারণে প্রকাশিত বই নিয়ে কথা বলাও একটি দুর্বহ বিষয়। তারপরেও যেহেতু আলোচনা হচ্ছে, তা আমার যে বইগুলা বেরিয়েছে তার মধ্যে বিশেষ ৫০ বইটি আমার এ পর্যন্ত প্রকাশিত ৬ টি গল্প গ্রন্থ থেকে বাছাই করা ৫০ টি গল্প নিয়ে বইটি হয়েছে। মোটামুটি আমার এই ২২ বছরের গল্প চর্চার একটি মোটা সার বক্তব্য বা প্রধান গল্পগুলাই এখানে এসেছে। বেশ কলেবরের বইটি। এই বইটি মোটামুটি আমার ১ম গল্প থেকে শুরু করে এই পর্যন্ত লেখা গল্পগুলি ৫০ টি আমাদের বাছাই গল্প আছে। বাহিরেও আছে বেশ কিছু গল্প। এটি এসেছে বিশ্ব সাহিত্য ভবন থেকে। তারপরে যেটি এসেছে সেটি হলো আধার ও রাজগুচ্ছ নামে আমার একটি মৌলিক গল্পগ্রন্থ এবার এসেছে। এই গল্পগ্রন্থটির নামটি নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন, অনেক জায়গায় জিজ্ঞাসা চিহ্ন তৈরি করেছে। যে ২ টি শব্দই কিন্তু অনেকটি ভয়ানক শব্দ। একদিকে আধার, একদিকে রাজগুখ্রা। গুখ্রা কিন্তু স্বাভাবিক গুখ্রা নয়, রাজগুখ্রা। এই ২ টি শব্দের মধ্যে কিন্তু একটি মানে ২ টি শব্দের নিয়ে কখনো কোনো এক রাজগুখ্রা গল্প আছে, আবার এখনো রহিল আধার বলে একটি গল্প আছে। ২ টির একটি কেমিস্ট্রি করে আমি নামটা রেখেছি। আমি নামটি রাখার পিছনে অনেকগুলা বক্তব্যই আছে। কারণ আমি হয়তো যে বক্তব্য দিব, শেষ পর্যন্ত কোনো পাঠক সেটি সমর্থন নাও করতে পারেন। করুক সেটাও আমি চাই না। তারা নিজ তার একটি মা কনটেক্সট বা পাঠ তৈরি করবে। এই আধার ও রাজগুপ্তা গল্পগুলোতে আমি যে বিষয়গুলো এনেছি, সেই বিষয়গুলা প্রধানত আমরা আমি দেখিয়েছি যে আমাদের জীবন বা আমাদের জায়গায় দাঁড়িয়ে যে আমাদের যে সময়ে আমরা এসে দাঁড়িয়েছি, সে সময়টিতে একটা ভয়ংকর অন্ধকার আমাদের চারদিকে ঘেরাও করে। কি অন্ধকার এবং সেই অন্ধকারের কি স্বরূপ, সেটা আমার বিশ্বাস এখানে যারা আছেন তারা ঠিকই জেনে গিয়েছেন। যে আমরা এমন একটি অন্ধকার যুগে চলে এসেছি, যে যুগে মানুষ এখনো বিশ্বাস করে যে চাঁদে মানুষকে দেখা যায়। যে যুগে মানুষ এখনো ধর্মকে, যে যুগে মানুষ এখনো রাজনীতিকে, মানুষ এখনো অর্থনীতিকে, মানুষ এখনো বিভিন্ন যে মানুষের বিকাশ বিজ্ঞানকে বিকশিত করে যে বিষয়গুলা মানুষ সভ্যতার বিকাশে এযাবৎকালে প্রধানতম উপাদান হিসেবে বিবেচিত হয়েছে। এ সময়ে এসে দেখতেছি এরাও এদেরও ভিতরে একটি অন্ধকার আছে। আমার ছেলেবেলা থেকে ব্যাপকভাবে আমার একটা বিশ্বাস ছিল, বিজ্ঞান মানে আলো, বিজ্ঞান মানে যুক্তি, বিজ্ঞান মানে এমন যে বিষয় যেখানে অন্ধত্ব নেই, যেখানে বন্ধ্যাত্ব নেই, যেখানে অযৌক্তিক কোনো বক্তব্য নেই। কিন্তু বিশ্বের সাথে আমি লক্ষ্য করলাম বিজ্ঞানেরও একটা অন্ধকার দিক আছে। বিজ্ঞান পড়লেও আগাগোড়া পাঠ করা একজন বিজ্ঞানের মানুষ প্রবলভাবে একটা অন্ধ হতে পারে, আবেগ যুক্তিহীন হতে পারে, ঐশী চেতনার দ্বারা প্রভাবিত হয়ে অন্ধত্বের দিকে প্রভাবিত হতে পারে। প্রত্যেকটা বিশ্বাসেই এই গল্পটাতে আমার এসে অনেকগুলো ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। যে একদিকে যে রাষ্ট্র আমরা গঠন করেছিলাম, আধুনিক জীবনের যে
বিকাশের জন্য মানুষ হিসাবে আমার সর্বোচ্চ বিকাশের জায়গা কিন্তু রাষ্ট্র, সক্রেটিস বলেছিলেন। এখন আমরা দেখি যে অনেক ক্ষেত্রে রাষ্ট্র কিন্তু মানুষের বিকাশের পথে অন্তর হয়ে দাঁড়িয়েছে, রাজনীতি হয়েছে, সমাজনীতি হয়েছে, অর্থনীতি হয়েছে। আর ধর্মের যে কি রূপ নিয়ে আমাদের সামনে দাঁড়িয়েছে, যে ধর্ম হাজার হাজার বছর ধরে মানুষের কল্যাণের জন্য কাজ করেছে, মানুষের বিকাশের জন্য। আজও আমি বিশ্বাস করি পৃথিবীর মহত্তম কোনো কাজ যদি করে, ধর্ম করতে পারে। এই শক্তি তার আছে, কিন্তু এই শক্তিকে কিভাবে অন্ধত্বের পথে নিয়ে গেছে, অদ্ভুত অন্ধ। ধর্ম জ্ঞানহীন মানুষগুলো এখন ধর্মকে ব্যবহার করছে, রাজনীতি জ্ঞানহীন মানুষগুলোকে রাজনীতি ব্যবহার করছে, অর্থনীতিহীন জ্ঞানহীন মানুষগুলো শিল্প কারখানা অর্থনীতির মালিক হয়ে বসে আছে। জ্ঞানহীন মানুষই সবচেয়ে নির্বোধ মানুষটি সবচেয়ে বড় পদে বসে আছে, সবচেয়ে নির্বোধ মানুষগুলাই সবচেয়ে বড় শিক্ষানীতি তৈরি করে বসে আছে। একটা অদ্ভুত অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আমার কতগুলো বলার বিষয় আছে, আমি সেটা বলার চেষ্টা করেছি। এবং আমি ব্যক্তিগতভাবে আমি লেখক হিসেবে মনে করি যে আমি বরাবরই চেষ্টা করি যে যে অন্ধকার, যে বৈসাদৃশ্য, যে বিকলাঙ্গগুলো আমাকে আহত করে, রক্তাক্ত করে, যাকে আমার ভিতরে অদ্ভুত ধরনের একটি রসায়ন তৈরি করে, যার থেকে আমার মুক্তি ঘটে না, সে মুক্তির পথ হিসেবে আমি লিখি। আমি বরাবরই বলি যে একটি বিষয় যদি আমার মনে আঘাত কাটে, আঁচড় কাটে, আমি পারতপক্ষে চেষ্টা করি সেটা নিয়ে না লিখতে, সর্বোচ্চ চেষ্টা করি। একেবারেই যখন তার সাথে লড়াই করি না উঠে পারি, একেবারেই যখন তাকে পরাস্ত না করতে পারে, তখন তাকে পরাজিত করার অস্ত্র হিসেবে আমি একটি গল্প লিখি অথবা একটা উপন্যাস লিখি। এটি আমি গ্রহণ করি। যেখানে আমার প্রতিটি গল্প এবং উপন্যাস আমি তাকে আমার ভিতরে তৈরি হওয়া যে দ্বন্দ্ব, যে সংঘাতগুলি আমার চারপাশের প্রত্যেকটা যে বিষয়গুলি বললাম, সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি, ধর্ম, শিক্ষা, সবকিছু বিষয়গুলো আমাকে তুলে ধরেছে। সেই বিষয়গুলোর সাথে যখন আমার ভিতরে এসে দানা বাঁধে, যাকে আমি প্রত্যাখ্যান করতে পারি না, যাকে আমি ইগনোর করতে পারি না, যাকে আমি অস্বীকার করতে পারি না, যে আমাকে পরাস্ত করার জন্য একেবারে রক্তাক্ত করে, তখন তাকে আমি পরাস্ত করার অস্ত্র হিসেবে লিখতে বসি। আমার লেখালেখির এটাই উদ্দেশ্য। আমরা ৯টি গল্প নিয়ে আধারো রাজগুক্ষা বেরিয়েছে। এই প্রত্যেকটা গল্পে আমি চেষ্টা করেছি এই বিষয়গুলো তুলে ধরার। আর আরেকটি প্রবন্ধের বই আমার আছে, যেটা মাহমুদ সম্পাদিত বই। সেটি আমার গল্পকথা আমি একটা পত্রিকা সম্পাদনা করতাম গল্পকথা নামে। এটা মাহমুদুল হক সংখ্যা করেছিলাম। মূলত সেই প্রবন্ধগুলি দিয়েই একটা সমৃদ্ধ বই হয়েছে। বইটি খুব সুন্দর হয়েছে। এটি আরকি। এছাড়া এই ৩ টি বই আমার এসেছে। আর বিশেষ ৫০ যে গল্পটি, এটা আমার জন্য একটা ভালো লাগারও জায়গা, যে আমার এত স্বল্প বয়সে এত বৃহৎ একটি সৃষ্টিশীল বই বের হবে। এটি আমি প্রত্যাশার অতিরিক্ত প্রাপ্তি আমার জীবনে। সেটা আমার কাছেও অভিভূত করেছে। কিন্তু তারপরেও তো যে নিজের সৃষ্টি নিয়ে অভিভূত হতে গেলে বিরোধী তৈরি হয়। যে কারণে আমি এখনো বিশেষ ৫০ এর দিকে তাকাই, অনেক বৃহৎ কলেবরে প্রায় ৫০০ পৃষ্ঠার একটা বই। ৫০০ পৃষ্ঠার একটা বইয়ের দিকে তাকাই, কিন্তু সংকুচিত হই, দ্বিধান্বিত হই এবং নিজের সঙ্গে নিজে লড়াই করি। এ কি হলো? তারপরেও আমি বলি যে আরো অনেক পথ তো আছে, পথ চলা অনেক বাকি আছে। সুতরাং তার পিছনের দিকে আর তাকানো যাবে না। পথ চলতে যদি পিছন তাকায়, সেটি অপরাধী, রবীন্দ্রনাথের ভাষায়। সুতরাং আমি যা লিখে ফেলেছি, আমার যা লেখা হয়ে গেছে, সব তো পিছনে। আমি সামনে যেতে চাই। আমি কখনো পিছনে তাকাতে চাই না। যে কারণে আমি আমার ব্যক্তিগত লেখার বিষয়গুলা নিয়ে সাধারণত আমি খুব কমই বলি। তারপরেও বললাম যে আমার লেখালেখি, আমার যে বক্তব্য সেটা হলো এই, যে আমি একটি বাক্য কোনো বিলাসিতা বা কোনো শখ, কোনো আনন্দের জন্য লিখি না। যে বাক্যটা আমি লিখি, সে লিখতে না পারি বলে লিখি। একটা কথা আছে না, যে তোমাকে ভালোবেসে পারি না বলে ভালোবাসি বাধ্য হয়ে। এটাই আরকি, যে আমি না পেরে লিখতে বসি। যতক্ষণ পারি ততক্ষণ আর লিখি না কোন বিষয় নিয়ে। এটি বিষয়। তা আমার সবচেয়ে ভালো লাগছে আমার প্রিয় মানুষটা এখানে আছে। আমি সবাইকে আমি খুব ধন্যবাদ জানাই। যে কারো কিছু বলার থাকলে সামনে কথা বলা যাবে। হুম, ঠিক আছে? ধন্যবাদ স্যার। আপনার গঠনমূলক আলোচনা চমৎকার লেগেছে। আপনার লেখালেখির পেছনের চেতনা সম্পর্কে জানতে পেরে ভালো লাগলো। আপনার জন্য অনেক শুভকামনা। আশা করছি সামনের দিনগুলোতেও এরকম ধারা, এরকম লেখা অব্যাহত থাকবে। তবে একটু পেছনে ফিরে যেতে চাই, স্যার আপনার লেখালেখির শুরুটা কিভাবে হয়েছিল এবং এখন আমার পর্যন্ত লেখালেখির কতটি বই শুরুটা প্রকাশিত?
হয়েছে? আমার লেখালেখির শুরুটা একটা পিকুলিয়ার ঘটনা। আমি তখন ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ি। ১৯৯৮ সালে আমার ওই যে ওই ওই দহকলা থেকে বের হয়ে একটা পরে একটা গ্রাম আছে না? এই উম পরে দহগোলার পরে যে নাজিরপুর একটা গ্রাম আছে, হ্যাঁ? এই নাজিরপুর গ্রামে একদিন আমি বেড়াতে গেছিলাম আমার এক বন্ধুর সাথে। সেখানে গিয়ে আমি বিস্মিত হয়েছি যে একজন কবির সাথে আমার দেখা হয়েছে, পরিচয় হয়েছে। আবু হানিফ দেবদা নামে। এই কবির সাথে পরিচয় হওয়ার পরে আমি কল্পনাই করতেন। যেহেতু ৯৮ আমি সাহিত্য পড়ছি, ৯৮ সালে সম্ভবত আমি ২য় শ্রেণী বা ৩য় বর্ষে পড়ি। এরকমই ৩য় বর্ষে পড়ি। তা আমি এমনভাবে দেখলাম যে একটা মানুষ একেবারে প্রত্যন্ত পাড়া গ্রামে সমগ্র জীবনানন্দ দাশ তার মুখস্থ। প্রায় রবীন্দ্রনাথের অসংখ্য কবিতা মুখস্থ। এবং নিজের কবিতার খাতা ভরে, ভরে একটা স্তূপ তৈরি হয়ে আছে। এবং তিনি বললেন যে আর কত কবিতার খাতা তার নেই। প্রচুর গান। তার মানে দেখলাম যে মানুষটার সমগ্র জীবন রক্ত, মাংস, অস্থিতে শুধু সাহিত্য আর শুধু সাহিত্য। এর বাইরে তার জীবন নেই। সমস্ত নিমগ্নতা, চরম দারিদ্রতা, ৪-৫ টি কন্যা সন্তান, অভাবে জরাজীর্ণ, মাটির ঘর, উপরে যে চাল আছে সেটাও ভেঙে পড়ছে। দারিদ্রতা তার শরীরে হাড়ে, হাড়ে, অস্থি মজ্জায় বোঝা যাচ্ছে। প্রতিটি ভাঁজে, ভাঁজে অভাব, দারিদ্রতা, অনাহার। তবু সে মানুষটা কবিতাকে ভালোবাসে। সে মানুষটা সাহিত্যকে ভালোবাসে। তার সমস্ত জগৎ জুড়ে সাহিত্য ছাড়া, কবিতা ছাড়া, রবীন্দ্রনাথ ছাড়া, জীবনানন্দ সে কিচ্ছু না। তখন আমার কাছে মনে হলো যে আমি তো একজন সাহিত্য পড়ি। এই সাহিত্য পড়ে হয়তো আমি একদিন রুটি-রুজি করব এবং আমি অনেক কিছু করব। কিন্তু এই যে মানুষটা, সে মানুষটার যে সাহিত্যের সাথে বসবাস সেটা তো আমি করছি না। আমি শুধু পড়ছি। আমি পরীক্ষা দিচ্ছি, পাস করছি, ফার্স্ট হচ্ছি, এগুলো করছি। কিন্তু এই মানুষটা তো কি? তারাই তো। তাকে দেখে এসে আমি অনেকটা দিন, প্রায় ১ টি বছর আমার ভিতরে প্রবল রকমের একটা তাড়া এবং সে মানুষটাকে কোনো কথাই আমি বলিনি। তার কথা বলার স্টাইল, এই সবগুলো একটা বছর ধরে ঘুরে, ঘুরে কোনো এক দিন যতটুকু মনে পড়ছে সকালেই ঘুম থেকে উঠে আমি কলম ধরেছিলাম। এর আগে আমি লিখেছি টুকটাক এটা সেটা কিচ্ছা লিখতাম, গল্প লিখতাম। মানে ওই গ্রামে যে আমাদের বাড়িতে কাজের লোক থাকতো, তারা কিচ্ছা বলতো যখন সেগুলো আমি খাতায় বসে, বসে লিখতাম। এগুলা ছিল। গল্পগুজব আছে না? মদন কুমারের কিচ্ছা, পরিবাণু কিচ্ছা এরকম। যে এই মানুষটাকে দেখে আমি একটা বছর ধরে ভিতরে লড়াই করতে, করতে হঠাৎ করে কি যেন একদিন মনে হলো, লিখি তো। লিখতে গিয়েই কিন্তু আমি ওনাকে নিয়ে ১ম একটা গল্প লিখি। আমি গল্প দিয়েই লেখালেখি শুরু করেছি। আমি ওই গল্প লিখেছিলাম এবং গল্পটির নাম ১ম দিয়েছিলাম প্রসব বেদনা, পরে দিয়েছিলাম কবি দেবদা। এবং তার জীবনের সমস্ত স্বপ্ন যে একটা বই বের হবে তার। এ কি প্রবল স্বপ্ন তার ভিতরে। কিন্তু ঢাকার প্রকাশক এখানে অধিকাংশ ক্ষেত্রে অচেনা লেখকদের কাছে টাকা নিয়ে বই বের করে মোটা অঙ্কে। এই মানুষটার পক্ষে তো তা সম্ভব নয়। এই মানুষটার এই শিল্প যাতনা, সৃষ্টির যাতনা, সৃষ্টির কষ্টকে নিয়েই কিন্তু আমি এই কবি দেবদা বলে একটা গল্প লিখেছিলাম। এবং তারপরেই কিন্তু আমি একটা সিদ্ধান্ত মোটামুটি নিয়েছিলাম। জীবনে আর যাই করি না কেন, যে কাজই করি না কেন, এই কাজটিকে আমি চালিয়ে যাব। হয়তো ২০০১ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন পর্যন্ত আমি ২টা যে বেশ কিছু গল্প লিখেছিলাম, যেগুলা পরে আর বিভিন্ন জায়গায় প্রকাশের সুযোগ হয়নি। আমাদের একটা দুর্ভাগ্য ছিল। আমরা যে সময় পড়েছি কুষ্টিয়া ইসলাম বিশ্ববিদ্যালয়ে, বিপুল ভাই সেটা জানেন। সে সময় শুধু আবুল হাসান চৌধুরী স্যার লেখালেখি করেন। তিনি যে ধারার লেখালেখি করেন উনি আরেকটা ছিলেন হাবিব রহমান স্যার। আ তারা আসলে আমাদেরকে যে মোটিভেটেড করবেন স্যাররা সেরকম দিক থেকে আসলে কিন্তু হয়নি। কোন পত্রিকা নেই, কোন লেখা প্রকাশ করার কোন জায়গা নেই, কোন কিছু ছিল না। বিপুল ভাই সেটা জানেন। যে সে কারণে আমাদের লেখালেখিটা খুব মানে যে কারণে একটা তরুণকে তো একটা জায়গা দিতে হবে। দ তার সামনে একটা বাতিঘর থাকতে হবে। আমি যদি জানতাম যে আমার অমুক সিনিয়রটি লেখালেখি করে, যেমন একটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন আছে দেখি, ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, প্রত্যেক শিক্ষকরা পত্রিকা বের করে, তারা নিজেদের মতো অনেক কিছু করে। কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা ছিল না কিন্তু। নতুন ডিপার্টমেন্ট, আমি ৫ম ব্যাচের ছাত্র ছিলাম, বিপুল ভাই ৪র্থ ব্যাচের ছাত্র। আমরা কিন্তু এই সময়টা কিন্তু যারা লেখালেখি করছি, একেবারে নিজের অধীন। লিখি আন্দোলনের বাজারে দিতাম বা কুষ্টিয়া থেকে সে সময় কোন লিটল ম্যাগই প্রকাশিত হয়নি সে অর্থে। মানে আমাদের যে ২ জন শিক্ষক ছিলেন তারা ছিলেন দূরের নক্ষত্র। আর অনেক বড়, শ্রদ্ধেয়। কিন্তু আমাদের জন্য যে তারা পথ প্রদর্শকের কোন ভূমিকা পালন করবে, সেটা কিন্তু সে সময় ছিল না। ফলে আমাদের লেখালেখিটা দুর্গমই ছিল। আমার লেখালেখিটা চূড়ান্তভাবে এসেছে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বেরোনোর পরে আমি যখন কলেজে ঢুকলাম, ঢাকাতে ছিলাম, তখন থেকেই শুরু হয়েছে আরকি। ২০০১, ২, ৩ থেকেই ব্যাপকভাবে শুরু হয়েছে এবং সেটাই এই পর্যন্ত আরকি এই কাজের মধ্যে আছি
এবং প্রত্যাশা করছি যে মৃত্যু পর্যন্ত যদি থাকতে পারি হয়তো জীবনটা অন্তত এটুকু বলতে পারবো যে চেষ্টা করে গিয়েছি। স্যার, লেখালেখি আর এই পর্যন্ত জীবনে বই এতটা সময় বললো তো, বই তো আছি মানে জি স্যার, ভালো লাগলো শুনে আপনার অনুপ্রেরণা। লেখালেখি জীবনের স্মরণীয় অর্জন সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন। আসলে কি যে লেখক, যিনি লেখক একটা কথা মনে রাখতে হবে, যিনি লেখক তার তাকে সারা পৃথিবীর মানুষ যদি বলে যে আপনার লেখাটা শ্রেষ্ঠ লেখা হয়েছে, আর তার ভিতরে যে আরেকটা মানুষ আছে লেখক, যিনি প্রকৃত লেখক, আমি তো লেখক নই, আমার ভিতরে যে মানুষটা সেই তো লেখক, যিনি যিনি লেখক তিনি যদি বলেন যে কিছুই হয়নি, তো সমস্ত সার্টিফিকেট অর্থই। এখানে যিনি লেখক তিনি যদি তার মনের ভিতরে যদি একটা শক্তি থাকে যে আমার হয়তো কিছু হয়েছে বা কিছু করতে পারছি, তাহলে সারা পৃথিবীর মানুষ যদি বলে কিছুই হয়নি, তবু তাও কিছু যায় আসে না। ফলে লেখকের কিন্তু প্রাপ্তি অপ্রাপ্তি জিজ্ঞাসা কিন্তু অন্যরকম। শুধু পুরস্কার দিয়ে, শুধু অর্থমূল্য দিয়ে, শুধু বই বিক্রি দিয়ে তো লেখক কিন্তু বিচার করা যায় না। লেখকের শেষ পর্যন্ত লেখকের প্রাপ্তিটা কিন্তু তার নিজে। আমি একটা লেখা লিখে ওঠার পরে আমার ভিতর রাজ্যে যদি কোনো আলোড়ন তৈরি হয়, আমার ভিতরে ভিতরে যে আমি যে একটু আগে বললাম যে আমি যে লড়াইটা করি ভিতরে, আমার ভিতরে যে রক্তক্ষরণ হয়, আমার ভিতরে যে যুদ্ধ হয়, আমার ভিতরে যে সংঘাত হয়, যে যুদ্ধ এবং সংঘাতে আমি যে পরাজিত করতে চাচ্ছি একটা বিষয়কে, সে তাকে যখন শেষ পর্যন্ত পরাজিত করে যখন আমি চেয়ার টেবিল থেকে উঠে দাঁড়াই, তখনই আমার মনে হয় আমার বিজয় হয়েছে। লেখাটি কোথায় প্রকাশিত হলো, বাংলাদেশ থেকে হলো, ভারত থেকে হলো, কোন বইয়ে গেল, সেটা আমার কাছে বড় নয়। আমার ওই তাৎক্ষণিকের বিজয়ের যে আনন্দ, সেটি কোন পুরস্কার আমি পেলাম, সেটাও আমার কাছে বড়। সে কারণে আমার কাছে মনে হয় যে লেখকের মৌলিক প্রাপ্তি তার ভিতরে, তার নিজের কাছে। এটি সেক্ষেত্রে আমি বলবো, সেক্ষেত্রে তো আমার লড়াই, তো আমি চেষ্টা করি অন্তত যেতেই যেতে, চেষ্টা করি যে আমার ভিতর তার যে রক্তক্ষরণ হয় সেটা বন্ধ করতে, লেখা মানে একটি উপকরণ দিয়ে এটা করি। তাছাড়াও তো নানান অনুভূতি তো হয় লেখালেখি প্রকাশিত হলে, নানান কর্নার থেকে কেউ বলে খুব ভালো হয়েছে, কেউ বলে ভাষাটা ভালো হয়েছে, কেউ বলে কাহিনীটা ভালো হয়েছে, কেউ বলে নির্মাণ শৈলীটা ভালো হয়েছে, নানান দৃষ্টিকোণ থেকে। কারণ একটা লেখা এক একজন মানুষের কাছে এক এক ভাবে যায়। একটা লেখক যখন ঘরের দরজা দিয়ে লেখেন, তিনি একান্ত একা কিন্তু। রবীন্দ্রনাথ বলছে না, ঘরে লাগাইয়া খিল স্বর্গমত্ত খুঁজিতেছি মিল। ঘরে খিল লাগাইয়া যে কাজ আমি করছি তার সাথে পৃথিবীর কারো কোনো সম্পর্ক ছিল না। সেই সম্পর্কের জায়গায় যে দাঁড়িয়ে আমার লেখাটা যখন বাহির দরজা খুলে বাইরে বেরিয়ে যায়, পত্রিকায় বের হয়, বইয়ে যায়, তখন কিন্তু লেখাটা একেকজনের কাছে একেক রকম যায়। আমি দেখেছি যে আমার একটা গল্প বা উপন্যাস পড়ে একজন যে বক্তব্য দিচ্ছে, আরেকজন সম্পূর্ণ অন্য বক্তব্য দিচ্ছে। এমনও হয়েছে আমি যা ভেবে উপন্যাসটা লিখেছি, আমি যা ভেবে গল্পটা লিখেছি, পাঠক সম্পূর্ণ আলাদাভাবে বলছে। এবং এমনও আমি বিস্মিত হয়েছি যে উপন্যাসে আমি কিছুকাল আগে একটা অর্পিত জীবন নামে একটা উপন্যাস বেরিয়েছিল গত বছর, বাংলাদেশ থেকে বেরিয়েছিল, কলকাতা থেকে বেরিয়েছিল। সেই উপন্যাসের আমি যা ভাবিনি, আমি যা বুঝিনি, আমি পশ্চিমবঙ্গ কলকাতা গিয়েছিলাম একটা একটা সিধু কানহু বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা করতে। সেখানে আমি দাঁড়িয়ে আছি, এক ভদ্র মহিলা এসে বললেন যে আপনার উপন্যাসে যে ৩টি পঙ্গু শিশু আছে, সে ৩টি পঙ্গু শিশু কি ৩টি পঙ্গু রাষ্ট্রকে বুঝাইছেন, তাই না স্যার? মানে ভারত, বাংলাদেশ, পাকিস্তান। আমার মাথা তাৎক্ষণিকভাবে কিন্তু স্ট্রাইক করলো যে মূল উপন্যাসের কাহিনী তো আলটিমেটলি সেদিকেই গেল, যে ধর্মের ভিত্তিতে যে ৩টি রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো, শেষ পর্যন্ত কোনো একটি রাষ্ট্র কিন্তু সঠিক রাষ্ট্র না, প্রত্যেকটা রাষ্ট্রে পঙ্গু রাষ্ট্র হয়ে গেল। এবং প্রত্যেকটা রাষ্ট্রে আপনি দেখতেন কি ভারত কি পাকিস্তান এবং আজকের বাংলাদেশে হেফাজতের উত্থান, ধর্ম কি ভয়ঙ্কর ভাবে রাষ্ট্রের মৌলিক ধারাকে আক্রমণ করে বসে আছে। এই জায়গাতে আমার কাছে মনে মনে, কিন্তু আমি বিশ্বাস করেন সমগ্র উপন্যাস আমি ১.৫ বছর ধরে লিখেছি, একবারের জন্য ভাবিনি যে ৩টি পঙ্গু শিশু এই ৩টি পঙ্গু রাজ্যের প্রতীক প্রতীক চরিত্র হয়ে দাঁড়াচ্ছে। এই যে আমি ভাবলাম না, এই যে আমার ভাবনা এলো না, এই না আসাটা কিন্তু ওই ওই কোথায় পুরুলিয়া, সে পশ্চিমবঙ্গের, তার সাথে আমার কোনোদিন দেখা হয়নি, কোনোদিন জানা হয়নি। সেই পাঠক কিন্তু আমাকে জানিয়ে দিল আপনার বই এই কথাটা আপনি বলেছেন, কিন্তু আমি বলিনি। আমি ওনাকে হয়তো তখন সৌজন্যের খাতিরে যদি আমি মুখে মুখে বলি যে না আমি এই কথা বলিনি, সেটা নয়। আমি বললাম হয়তো আপনি ভেবেছেন তাই, এভাবে বললাম। যে কারণে একজন লেখক হিসাবে আমি কিন্তু এরকম অনেক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি, যেটা হলো যে আমি ভাবিনি এটি, কিন্তু পাঠক ভেবেছে। তখন যে কি অর্বাচীন আনন্দ মনের ভিতরে তৈরি হয়, যে পাঠক তার মতো করে ভেবে নিয়েছে, আর এটি আমার কাছে আনন্দের মনে হয়।
চমৎকার স্যার। আসলে লেখালেখির মাধ্যমে পাঠক এবং লেখকের এক চমৎকার সমন্বয় ঘটে। আর এ ধরনের অভিজ্ঞতা তো আসলেই অনেক স্মরণীয়। স্যার, ধন্যবাদ আপনাকে আপনার আলোচনার জন্য। এবার চলে যেতে চাই ডক্টর বাকিবিল্লাহ পিকু স্যারের কাছে। আহ, স্যার, বর্তমান তরুণ প্রজন্মকে লেখালেখির বিষয়ে যদি আপনার কোনো মূল্যবান পরামর্শ থেকে থাকে, আপনি যদি আমাদেরকে একটু আহ, জানান। আমরা দেখতে পাচ্ছি ইসলামী বিশ্ববিদ্যালয়ের অনেক তরুণ শিক্ষার্থীরা বইমেলায় বই প্রকাশিত করছে, তাদের বই সাড়া পাচ্ছে। তাদেরকে যদি কোনো অনুপ্রেরণা বা উৎসাহমূলক বক্তব্য দিতে চান। স্যার, আপনাকে শুনতে পাচ্ছি না স্যার, আনমিউট করতে হবে। হ্যাঁ, বেশ সময় ধরে আমাদের কথা সাহিত্যিক চন্দন আনোয়ারের কথা শুনছিলাম। তরুণদের সম্পর্কে যা বলবার সেটা হলো, তরুণরা তো এখন দারুণভাবে লেখালেখিতে এগিয়ে আসছে। আমি গত ইসলাম বিশ্ববিদ্যালয়ের যে প্রোগ্রামটা আমাদের তরুণ লেখকরা যারা লিখছেন তাদের সেই প্রোগ্রামে আমি সংযুক্ত ছিলাম এবং তাদের সেই প্রোগ্রামটা আমি দেখেছি। তো এইটা একটা ভালো দিক যে আমাদের ছেলে মেয়েরা যারা আমাদের শিক্ষার্থী তারা লেখালেখির দিকে এগিয়ে আসছে। তারা ছোট গল্প, তারা উপন্যাস লিখছে। এই সাহসটা তারা শিক্ষা জীবনেই দেখাতে পারছে। এবং শুধু এখনই না, এর আগেও আমাদের বেশ কিছু শিক্ষার্থী ছিল, তো তারা লেখালেখির সঙ্গে যুক্ত হয়েছে। চন্দন আনোয়ার অনেক কথাই বলেছেন যে আমাদের সময়ে সুযোগ এবং সম্ভাবনা কম ছিল, সেটা ঠিক। যে আমি যদিও অনেক আগেই কলেজ জীবনে আমি লেখালেখি শুরু করেছি, কলেজ পড়াকালীন সময় আমার লেখালেখি শুরু হয়েছে, অর্থাৎ আমার শুরুটা আসলে 90 দশকের শেষ থেকে। সেই কথায় আমি তরুণদের উদ্দেশ্যে আমার যা বলবার তা হলো যে তারা সাহিত্য মনস্ক হয়ে উঠুক। সাহিত্য হলো সমাজ এবং ইতিহাসের দর্পণ। এটা না হলে ইতিহাস থাকে না, এটা না হলে মানুষের আনন্দ থাকে না, সমাজ অন্ধকার হয়। সাহিত্য সত্য কথা বলে, সাহিত্য হচ্ছে প্রতিবাদ করে। লেখকদেরও দায়বদ্ধতা আছে। যখন একটা সাহিত্য রচিত হয় তার মধ্যে মেসেজ থাকে, ইতিহাস থাকে, নানা দিক থাকে। তো এই মহৎ কর্মযজ্ঞে আমাদের তরুণ সমাজ এগিয়ে এসেছে, তারা কাজ করছে এবং তরুণদের মধ্যে সাহিত্য চর্চার একটা ভালো অবস্থা আমরা লক্ষ্য করছি এবং আমি আশা করি এটি অব্যাহত থাকবে। ধন্যবাদ স্যার। আশা করছি আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে তরুণ লেখকরা অনুপ্রাণিত হবেন। তারা খুঁজে পাবেন লেখালেখি করার আরো নতুন অনুপ্রেরণা আপনাদের মাধ্যমে। ধন্যবাদ স্যার। এবার কথা বলতে চাচ্ছি ডক্টর রায়হান স্যারের সঙ্গে। স্যার কি আছেন? শুনতে পাচ্ছেন? জি জি জি। স্যার, আপনার কাছে জানতে চাইবো নতুন প্রজন্মের যারা আছেন, যারা লিখছেন, তাদের লেখালেখি এবং আপনাদের প্রজন্মের যারা ছিলেন তাদের লেখালেখির মধ্যে যে দৃষ্টিভঙ্গি এবং উপস্থাপনা, সেটি সম্পর্কে। তরুণ প্রজন্ম কি আসলেই ভালো লিখছে? তাদের লেখালেখি নিয়ে যদি একটু সমালোচনা আমাদেরকে বলতেন। প্রত্যেক জেনারেশনের লেখা তো আলাদা হয় একটু। জীবনের সমস্যা, বাস্তবতা, যেমন এই যে করোনা, এখন তো লেখালেখিতে করোনা আসবে, আগেও ছিল মহামারীর বিষয়গুলি। তবে এখনকার লেখক বেশি, সুযোগ বেশি লেখার, বই প্রকাশ করার। আমি নতুন অনেক লেখকের বই পড়িনি, যেটা বাকি তিনজন আছে বাংলা সাহিত্যের লোক, তারা হয়তো পড়েছে। কিন্তু যারা পপুলার এদের লেখা দেখলাম বেশ ভালো, যাদের বই ইদানিং খুব বিক্রি হচ্ছে, নাম আর নাই বললাম, তাদের লেখা আমি পড়েছি, আসলেই ভালো। ঘটনা, সমাজ বাস্তবতা, ভাষা এবং আনন্দ দেওয়া, এই সবকিছু মিলে তারা ভালো লেখে। ভালো না লেখলে তো বই তো মানুষে কিনতো না।
বইমেলায় আমি গেলে সাধারণত ঘুরে ঘুরে দেখি যে কোন লেখকের বইটা ভালো চলছে, কেন চলছে। নিজেও একটা কিনে দেখে এটা মনে হয়েছে নতুন প্রজন্ম অনেক ভালো লিখছে। তবে সংখ্যা যেহেতু অনেক, প্রকাশনার কোনো এডিটিং নাই, টাকা দিলেই বই প্রকাশ করা যায়, সেই হিসেবে পাঠকও বিভ্রান্ত হচ্ছে। এত বই, হয়তো একটা রিগারাস পদ্ধতির মাধ্যমে গেলে এত বই বেরোতো না, মানসম্মত কিছু বই বের হতো। এখন এত বই হয়ে যাওয়াতে হচ্ছে কি, পাঠক হারিয়ে যাচ্ছে যে কোন বই দেখবে, কোনটা কিনবে। আমি মেলায় গেলে খেয়াল করি সহস্র বই, পাঠক বুঝতেই পারছে না যে কোনটা একটু উল্টিয়ে পাল্টিয়ে দেখবে। আগে কিন্তু এটা করতাম আমরা, বইয়ের স্টলে দাঁড়িয়ে বইটা একটু দেখতাম, পড়তাম, ভালো লাগলে কিনতাম। এখন এই যে অতিরিক্ত বই হয়ে যাচ্ছে, কাউকে তো না করা যাচ্ছে না, তুমি বই বের করো না। এই জন্য নতুন যারা লেখে তাদের প্রতি একটাই অনুরোধ, পুরোপুরি প্রস্তুতি নেওয়া সম্ভব না, একেবারে ম্যাচিউরড হয়ে বই লেখা যাবে না, কিন্তু একটা ভালো প্রস্তুতি, ভিতরে সাহিত্য আছে কিনা, এটা কি সাময়িক রোমান্সের ব্যাপার নাকি দীর্ঘমেয়াদী একটা আবেদন আছে, এবং তার পড়াশোনার ভিত্তিটা কেমন। বড় বড় সাহিত্যিকের, দেশের বিদেশের এবং হাল আমলে যারা লেখে, এই সবার বইপত্র মোটামুটি তার পড়া আছে কিনা, তার ভালো দখল আছে কিনা, এরকম একটা প্রস্তুতি নিয়ে শুরু করলে হয় কি, তার নিজের জন্য ভালো, আর সাহিত্যেও তার কন্ট্রিবিউশনটা ভালো হবে। আর না হলে কিছুদিন পরে গিয়ে দুই তরফে কোনো ভালো ফল আসবে না, নিজেরও হতাশা আসবে, অযথাই সময় নষ্ট হবে। হ্যাঁ, কাজেই প্রস্তুতিটা দরকার, পড়াশোনা দরকার। সাহিত্য রচনা করতে গেলে প্রচুর পড়াশোনা করা দরকার, শর্টকাট কোনো রাস্তা নাই। এটা হলো আমার বক্তব্য আর কি। স্যার, ধন্যবাদ স্যার। আশা করছি তরুণ লেখকরা আপনার পরামর্শ থেকে অনেক উপকৃত হবেন। তবে তাদের শুরুটা হাতে খড়িটা হচ্ছে, এবং এখন থেকেই চর্চাটা অব্যাহত থাকলে আশা করছি ভবিষ্যতে আমরা অনেক ভালো ভালো লেখক পাবো। ধন্যবাদ স্যার আপনাকে। আহ, এবার কথা বলতে চাচ্ছি ডক্টর নবারুণ বিশ্বাস স্যারের সঙ্গে আমরা তখন যান্ত্রিক ত্রুটির কারণে কথা বলতে পারিনি। স্যার আছেন আমাদের সঙ্গে? স্যার, আপনার পিএইচডি ডিগ্রির বিষয়বস্তু ছিল বাংলাদেশের প্রবন্ধে মার্কসীয় চেতনার প্রভাব নিয়ে। মার্কসীয় সাহিত্য তত্ত্ব সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন। মার্কসীয় সাহিত্য তত্ত্ব নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে আমাদের ভারতীয় উপমহাদেশে মার্ক্সবাদটা এসেছে কিন্তু অনেক পরে। যেখান থেকে মার্ক্সবাদের গোড়াপত্তনটা শুরু হয়, সেই জায়গাটা ছিল কিন্তু খুব বিপদসংকুল। তবে মার্ক্সের মতবাদ সমস্ত পৃথিবীতে যখন ধীরে ধীরে ছড়িয়ে পড়ে, তখন আমাদের এই ভারত উপমহাদেশেও কিছু মানুষ, কিছু পথিতদশা ব্যক্তি এই মার্ক্সবাদের প্রতি তারা কিন্তু আকৃষ্ট হয়, যখন বিশেষ করে 47-এর দেশভাগের আগে। কিন্তু দেশভাগের আগে যখন মার্ক্সবাদটা আমাদের অঞ্চলে যখন ছড়িয়ে গেল, অর্থাৎ যখন প্রায় 200 বছর ব্রিটিশরা শাসন করেছিল, সেই সময়ে মার্ক্সবাদটা আমাদের দেশে, আমাদের উপমহাদেশে কিন্তু জেগে বসেছিল। কিন্তু পরবর্তীতে মার্ক্সীয় যে চেতনাটা, সেটা বিভিন্ন ভাবে বিভক্ত হয়ে যায়। যেমন রুশপন্থী, আবার চীনপন্থী, বিভিন্ন ভাবে এখানে মানে ডাইভার্ট হয়ে যায়। কিন্তু আমাদের ভারতীয় উপমহাদেশের যে সকল ব্যক্তিরা মার্ক্সবাদের উপরে গবেষণা করেছেন বা তারা এর প্রতি আকৃষ্ট ছিলেন, সেই সকল ব্যক্তিদের একটি ব্যাপার আমি লক্ষ্য করেছি আমরা, সেটি হচ্ছে তারা মার্ক্সবাদটাকে আমাদের এই অঞ্চলে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, কিন্তু স্বল্প পরিসরে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। কিন্তু পরবর্তীতে সমস্ত পৃথিবীময় ধনতান্ত্রিক শাসন ব্যবস্থা আসার কারণে আস্তে আস্তে মার্ক্সবাদটা বিলুপ্ত হয়ে যাওয়ার উপক্রম হয়। যেমন আমরা ইদানিং লক্ষ্য করেছি যে রাশিয়ার মতো দেশে লেনিন এটা ভেঙে ফেলেছে। তারপরে চীনে যদিও মার্ক্সবাদ আছে, সেই মার্ক্সবাদটাকে পেছনে ফেলে তারা কিন্তু নতুন ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থায় ফিরে আসার চেষ্টা করছে। যদিও তারা মার্ক্সবাদটাকে সামনে রেখেছে, কিন্তু ভেতরে ভেতরে তারা মার্ক্সবাদ থেকে সরে এসেছে। আসলে
যে মানুষগুলো সাম্যের কথা বলে, সাম্য চায়, সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা চায়, যেখানে ধনী গরিব উঁচু নিচু এই পার্থক্য রাখতে চায় না, এবং যারা চূড়ান্ত মানবতাবাদী, তারাই কিন্তু মার্ক্সবাদটা মূলত পছন্দ করে। কিন্তু স্বার্থন্বেষী সমাজ ব্যবস্থায় আমরা মার্ক্সবাদকে কিন্তু তেমন একটি গ্রহণযোগ্য দৃষ্টান্ত বা সূত্র হিসেবে কিন্তু পরিগণিত করি না। কারণ এখন মার্ক্সবাদটা একটু জটিল বিষয় হওয়ার কারণে আস্তে আস্তে আমাদের সমাজ ব্যবস্থা থেকে, আমাদের দেশ থেকে এবং আমাদের গণতান্ত্রিক দেশে মার্ক্সবাদটা কিন্তু আস্তে আস্তে সরে যাচ্ছে আস্তে আস্তে। কিন্তু এই সরে যাওয়ার পিছনে আমাদের যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে, সম্ভবত আমার কথা বলে শোনা যাচ্ছে না, তাই না? শুনতে পাচ্ছি, তবে যান্ত্রিক ত্রুটি এখনো আছে একটু, যে কারণে অস্পষ্ট ভাবে শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি সব কেন যে যান্ত্রিক ত্রুটি হচ্ছে বা হলো আমি বুঝতে পারছি না, সে কারণে আমিও কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছি না। যদি শোনা যাচ্ছে না কথাগুলো, আমি বুঝতে পারছি কেউ আমার কথা ভালো শুনতে পাচ্ছেন না। স্যার, আমরা খুবই দুঃখিত, আসলে আজকে এরকম একটা সমস্যা হয়ে গেল। তবে আপনার আলোচনা আমাদের খুবই ভালো লেগেছে, এত ব্যতিক্রমধর্মী একটা চিন্তা ভাবনা নিয়ে লেখা। আশা করছি এটাও আমাদেরকে অনেক আহ আমাদের সাহিত্য চর্চায় আমাদেরকে আরো উদ্বুদ্ধ করবে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আহ, এবারে ডক্টর চন্দন আনোয়ার স্যারের কাছে যেতে চাই। স্যার, বর্তমান সময়ে এসে আহ, লেখালেখি এবং ভবিষ্যৎ নিয়ে আপনার চিন্তা ভাবনা, লেখালেখি নিয়ে আরো আপনি কতদূর যেতে চান, বা এই ধারা অব্যাহত রেখে আপনি আর কি কি বিষয় নিয়ে আপনার ভাবনা আছে? যে একেবারে জীবনের সাথে জড়িয়ে গেছে, এবং মনে হয় যে এই কাজটির সাথে থাকাটা এক প্রকার নিয়তির মতো হয়ে গেছে। সুতরাং এটি নিয়ে পরিকল্পনা করি, যাই করি না কেন, শেষ পর্যন্ত আমার এর সাথেই জীবনটা পার করতে হবে। বিকল্প আর কোনো কিছুতেই জীবনের অর্থ খুঁজে পেতে গেলে অনেকগুলা জটিলতা তৈরি হয়। যেহেতু রাজনীতি করতে পারিনি, যেহেতু অন্য সামাজিক সংগঠনের সাথে জড়িত হতে পারিনি, জীবনের দুটি কাজই করছি। এক হলো শিক্ষকতা, এক হলো লেখালেখি। শিক্ষকতা এবং লেখালেখি দুটিকে আমি একই অর্থে গ্রহণ করি। দুটির উদ্দেশ্যই আমার কিন্তু, যদি আমি অন্তত ১০টি মানুষের চিন্তার জগতে একটু করে হলো আঁচড় দিতে পারি, তবে আমার জীবনের সার্থকতা। সমগ্র জীবনের সাধনা দিয়ে হলো। ফলে আমার যে উদ্দেশ্য, সে উদ্দেশ্যের জায়গাটি একটি, যে আমি যা ভাবছি, আমি যা চিন্তা করছি, আমার যে সমাজের সঙ্গে, আমার যে চারপাশের সঙ্গে, আমার যে রাষ্ট্র, ধর্ম, রাজনীতি, অর্থনীতি, চতুর্দিকের যে বিন্যাস রয়েছে আমাকে ঘিরে, তার সবকিছুর সঙ্গে আমার যে ঐক্য, আমার যে বিরোধ, সবকিছু আমি যা ভাবছি এই ব্যবস্থাপনা দাঁড়িয়ে, সেটি যেন অন্তত কিছু মানুষের কাছে পৌঁছাতে পারি। এটা এক প্রকার লোভ বলা যেত, একটা আকাঙ্ক্ষা বলা যেতে পারে, যে আমি আমার ভাবনাটাকে আর ১০টা মানুষের কাছে পৌঁছাতে চাই। তারা গ্রহণ বর্জন তাদের ব্যাপার। তারা গ্রহণ করলো কি করলো না, বর্জন করলো কি করলো না, এটা তাদের ব্যাপার। এটা হতেই পারে, হওয়াটাই স্বাভাবিক। যে আমি যা ভাবছি আরেকজন তাকে আমার মতোই ভাবতে হবে সেটি নয়। যে কারণে আমি লিখছি একান্তই আমারই প্রয়োজনে। আমি গল্প নির্মাণ করছি, উপন্যাস নির্মাণ করছি, এমনকি প্রবন্ধ যেখানে লিখছি, সবকিছু কিন্তু আমারই জন্য লিখছি। এবং শেষ পর্যন্ত আমাকেই আমি লিখছি। আর কাউকে নিয়ে লিখছি না কিন্তু। এবং যত গল্প উপন্যাস থেকে আপনি মনে রাখতে হবে, সবকিছুর মূলে কিন্তু লেখকের ছদ্মবেশে অবস্থান করে। চরিত্র নাম আলাদা হয়, চরিত্রের বিন্যাস আলাদা হয়। কিন্তু প্রত্যেকটা চরিত্রের সঙ্গে, আখ্যানের সঙ্গে লেখকের গ্রহণ বর্জন আছে, ভাবনা জড়িয়ে থাকে। লেখকই সেখানে বস্তুতপক্ষে আড়ালে অদৃশ্যে দাঁড়িয়ে থাকেন। এ কারণে এই জায়গা থেকে আরকি আমি আমার একটা প্রচেষ্টা থাকবে যে যতদিন অন্তত বেঁচে থাকি, ততদিন পর্যন্ত যেন সচল থাকি। ততদিন পর্যন্ত যেন লিখতে পারি। কি লিখছি, কিভাবে লিখছি, কতটুকু লিখতে পেরেছি, এটা আমি কখনোই ভাবি না। শুধু ভাবি যে আমি যে যতদিন বেঁচে আছি, আমি যতদিন আমার উম উম সক্রিয়তা আছে, যতদিন আমি আমার
চিন্তার জগৎ সক্রিয় আছে, ততদিন যেন আমি একটি মুহূর্তে যেন থেমে না যাই, ততদিন যেন আমার মধ্যে ক্লান্তি না আছে, ততদিনই তো আমি মানুষ হিসেবে বেঁচে আছি, যতক্ষণ পর্যন্ত আমি কিছু ভাবতে পারছি, লিখতে পারছি। যদি সব থেকে দূরে সরে যায়, তাহলে তো বেঁচে থাকাটা শুধুই বেঁচে থাকা হয়, জান্তবভাবে বেঁচে থাকা। এরকম বেঁচে থাকাকে আমি কখনই গ্রহণ করতে চাই না। যে কারণে আমার যতদিন বেঁচে আছি, জীবনের শেষ মুহূর্তটি পর্যন্ত যেন অক্ষরের দাসত্ব করে যেতে পারি, অক্ষরের নির্মাণ করে যেতে পারি, অক্ষরের কারাগারে বন্দী থাকতে পারি। এটিই ভাবনা, আর কিছু নয়। ধন্যবাদ সবাইকে। জি স্যার, ধন্যবাদ স্যার। আসলেই আমরা মুগ্ধ হয়ে আপনার আলোচনা শুনছিলাম। একজন লেখকের আত্মতৃপ্তি এবং সেই আত্মতৃপ্তি থেকেই সাহিত্যের প্রতি ভালোবাসা, লেখা এগিয়ে যাওয়া, আসলে ভীষণভাবে অনুপ্রাণিত হলাম, ভালো লাগলো। আহ অনেক কিছু শিখতে পারলাম। আসলেই আজকের এই আলোচনা এবং আমাদের সঙ্গে যারা যুক্ত ছিলেন, সকলের আলোচনা আমাদেরকে এবং আমাদের সঙ্গে যারা আছেন অনলাইনে, যারা আমাদেরকে দেখছেন, সবাই উপভোগ করেছেন। স্যার, সবশেষে বলতে চাই, আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য আমরা ভীষণভাবে কৃতজ্ঞ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই আয়োজন এই পর্যন্তই। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আহ, আপনাদের প্রতি শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।